আমাদের সাথে তিনজন অতিথি আছে। আমরা অতিথিদের সাথে অনেক ইতিবাচক বিষয় নিয়ে কথা বলবো, আমরা সেই কথাগুলোই বলবো। আমাদের সাথে আজকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজের সহযোগী অধ্যাপক ডক্টর শামান মৈশান, আছেন রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান, এবং আমাদের সাথে আছেন একই বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রভাষক আব্দুর রাজ্জাক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। শুভ সকাল, ধন্যবাদ। শুভ সকাল। আমরা যদিও আপনাদের বিশ্ববিদ্যালয়ের যে পরিচয়টা দিলাম, এখানে আসলে অন্য একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনাদের যে সংগঠন, সেটা দিয়ে যদি শুরু করি, অ্যাক্ট বাংলাদেশ, এবং এইটার ব্যাপারে যদি আমাদেরকে একটু বলেন যে অ্যাক্ট বাংলাদেশ কি। আচ্ছা, অ্যাক্ট বাংলাদেশ মূলত হচ্ছে অ্যাপ্লাইড ক্লাইমেট থিয়েটার বাংলাদেশ। আমাদের মতো হচ্ছে পারফর্মিং ফর এ সাস্টেনেবল ফিউচার। এটা বাংলাদেশের প্রথম ক্লাইমেট ফোকাস থিয়েটার অর্গানাইজেশন। এখানে এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমরা হচ্ছে ক্লাইমেট নিয়ে কাজ করি। ক্লাইমেট থিয়েটার, ক্লাইমেট রিসার্চ, ওয়ার্কশপ এবং সেমিনার, এবং আরও ইনক্লুসিভ অ্যাকশন আমরা কাজ করছি। তো এখানে আমরা যখন কাজ করছি, আমরা কাদের কি নিয়ে কাজ করছি? আমরা যদি ক্লাইমেট নিয়ে কথা বলতে চাই, একটা তো হচ্ছে রিসার্চের দিক থেকে অ্যাওয়ারনেস ক্রিয়েটের একটা বিষয় আছে, এবং তার পাশাপাশি ক্লাইমেট নিয়ে এফেক্টেড একটা কমিউনিটি গ্রুপ আছে। আমাদের এই সংগঠন, আপনাদের সংগঠনের আসলে কারা কারা যুক্ত? যারা ক্লাইমেট এফেক্টেড তারা, নাকি যারা রিসার্চ পয়েন্টে আছে তারা, যারা অ্যাওয়ারনেস সাইডে আছে? আচ্ছা, আমাদের আসলে উভয় পক্ষে যুক্ত আছে। আমাদের অ্যাক্ট বাংলাদেশের হচ্ছে থ্রিফোল্ড সেকশন আছে। ধরেন একটা অ্যাওয়ারনেস, অ্যাকশন, অ্যাডভোকেসি। সো আমাদের এই কাজের জায়গা থেকে আমাদের কমিউনিটিতে যারা ক্লাইমেট ইম্প্যাক্টেড হয়েছে তারাও যেমন যুক্ত, এবং বিশেষ করে আমি যদি আরেকটু খোলাসা করে বলি, আমাদের পুরো কাজের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একই সাথে ক্লাইমেট অ্যাওয়ারনেস করি। এবং অ্যাওয়ারনেসে এটা তো বলা যে বাংলাদেশে অনেকে তো জলবায়ু নিয়ে কাজ করছে, তাহলে থিয়েটার কেন? থিয়েটার নিয়ে আমরা নানানভাবে একদম কমিউনিটি পর্যায়ে গিয়ে এবং হচ্ছে নগর পর্যায়ে, রুট লেভেলে সবভাবেই কাজ করছি। প্রথমত আমরা অ্যাওয়ারনেস করি, তারপরে ইম্প্যাক্টেড পজিশন থেকে আমরা কিন্তু অ্যাকশনও করি এর জন্য, অর্থাৎ ক্লাইমেট জলবায়ু ইম্প্যাক্ট যদি কমানো যায় বা কীভাবে মোকাবেলা করা যায় সেই জন্য অ্যাকশন, এবং পরবর্তীতে পলিসি মেকিংয়ে যাতে পলিসি মেকিং হয় ক্লাইমেট রিলেটেড বা ক্লাইমেটের এই ফাইন্ডিংসের উপর নির্ভর করে, সে জায়গা থেকে আমরা অ্যাডভোকেসি নিয়েও কাজ করি। সেক্ষেত্রে বলতে উভয় পক্ষে যারা ইম্প্যাক্টেড এবং যারা জড়িত, রিসার্চার, সব মিলেই আর কি। আচ্ছা, ডক্টর সাইদুর রহমান, যখন থিয়েটার নিয়ে কথা হচ্ছে, এরপরে আমরা যখন প্রভাষক আব্দুর রাজ্জাক, যে আমার কাছে কিছু জায়গাতে মনে হচ্ছিল যাদেরকে নিয়ে এই কাজগুলো করেন আপনারা, সরাসরি থিয়েটারের বাইরের লোক যারা, তারা আসলে এই ক্লাইমেট এবং থিয়েটারের সাথে যোগাযোগটা কিভাবে করতে পারেন? আচ্ছা, ব্যাপারটাকে যদি এভাবে দেখি, প্রবলেম সলভ করার নানা ধরনের প্রবলেম আছে, নানা ধরনের সমস্যা আছে। সলভ করি কিভাবে? হয় আমি লেকচার দিচ্ছি, না মিটিং করছি, না হলে পরে কোনো ধরনের সালিশি করছি বা বিচার, নানা মাধ্যম আছে। কিন্তু এখানে আমরা পারফরমেন্স, থিয়েটারও যে এটা একটা মাধ্যম হতে পারে, এবং সে মাধ্যম হতে গেলে কাউকে যে পারফর্মার না হয়েও, মানে অর্থাৎ কোরআন কোড যদি আমরা বলি যে এডুকেশনাল বা থিয়েটারটাকে শিখে থিয়েটার করা, সেটা না হয়েও এটা করা সম্ভব। সেটা হচ্ছে যে ডেইলি লিভিংসের ভিতরে আমরা যে বসবাস করি, সেই বসবাসের মধ্যে নানা রকমের আচরণ আছে, নানা রকমের এক্সপ্রেশনস আছে, নানা রকমের প্রকাশ আছে। সেই প্রকাশগুলোকে অর্গানাইজ করা, অর্থাৎ আমি যদি একটা কমিউনিটিকে বলি যে ওখানে যদি তাদের কোনো সমস্যা থেকে থাকে, যদি ধরা যাক ক্লাইমেট একটা সমস্যা, ধরা যাক যে স্যানিটেশন একটা সমস্যা, ধরা যাক যে এই যে বিবাহ নিয়ে যে নানা রকম আর্লি ম্যারেজের যে ব্যাপারগুলো আছে সেটা একটা সমস্যা, তাহলে ওই যে ওই কমিউনিটি তো এই সমস্যাটা বুঝতে পারছে, তাদের মতো করে বুঝতে পারছে। এখন ওই সমস্যাটাকে সমাধানে আমরা কি চাইবো যে টপ ডাউন প্রসেস থেকে যে এই সমস্যার সমাধান এইভাবে হতে পারে সেইটা, নাকি ওরা কিভাবে সমাধানটা বুঝতে চাচ্ছে? তাহলে পরে ওদের ভাষা আছে, ওদের কথা আছে, ওরা কিভাবে বলতে চায় সমাধানটা। তাহলে পরে ওদেরকে যদি আমরা বলি, আচ্ছা তোমাদের সমাধানটা তোমরাই একটু করে দেখাও না, অর্থাৎ এইভাবে যেভাবে তোমরা বললা সেভাবেই একটু মানুষের সামনে করে দেখাও। অভিনয় কিন্তু হয়ে গেছে, ওকে কিন্তু একবারও বলছি না যে তুমি অভিনয়টা করো। অভিনয় করা বলাটারই কোনো প্রয়োজন নাই, কারণ ও নিজের কথাটাই বলছে, হয়তো অন্য একটা চরিত্রের নামে বলছে। এইটুকু হচ্ছে পার্থক্য।
কিন্তু কখনোই আমরা ওইখানে এটা বলি না যে তোমাকে অভিনয়টা করতে হবে। ওইটা বললেই কিন্তু সে কখনোই আর আমার সাথে থাকবে না বা ওই কাজের প্রক্রিয়ার ভিতরে সে একাত্ম হতে পারবে না। সুতরাং এখানে থিয়েটারটা খুব গুরুত্বপূর্ণ একটা টুল হিসাবে কাজ করছে, একটা মাধ্যম হিসাবে কাজ করছে, এই সমস্যার সমাধানের একটা যন্ত্র হিসাবে, একটা কৌশল হিসাবে কাজ করছে। আমরা যদি ডক্টর সামানের কাছে আসি, যে পারফরমেন্স এটা এবং থিয়েটার, এটা তো একদম আদি একটা পারফর্মিং আর্টের ক্ষেত্রে যদি আমরা দেখি যে পারফরমেন্স নিয়ে সবসময় মানুষ কাজ করছে, থিয়েটার নিয়ে মানুষ কাজ করেছে। তো এখনকার তরুণদের মধ্যে এই যে থিয়েটারে যাওয়ার এই প্রবণতাটা আসলে কতটুকু, তারা আসলে থিয়েটার নিয়ে কাজ করতে কতটুকু চায়? বিকজ আমরা জানি সবাই শর্ট টার্ম চিন্তা করে যে হয় না তাড়াতাড়ি কীভাবে ফেম পাওয়া যাবে, সেলিব্রিটি হওয়া যাবে। হ্যাঁ, সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখনকার তরুণেরা থিয়েটার কতটুকু করবে, এখনকার তরুণেরা চলচ্চিত্র কতটা করবে, কবিতা কতটুকু করবে। আমার মনে হয় যে এইভাবে যদি আমরা সংখ্যাতাত্ত্বিকভাবে, আমি বলতে চাই না, যেহেতু আমি ধরেন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়াচ্ছি, এখন বিদেশের একটা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছি। এর ফলে বিশ্বব্যাপী তরুণদের প্রবণতা আর একটা ধরেন পাঠ থেকে যদি আমি বলি, পর্যবেক্ষণ থেকে যদি বলি, আজকের দুনিয়ায় রূপান্তরের ক্ষেত্রে যদি আমরা ইতিবাচক পরিবর্তন আশা করি সমাজের, জীবনের, সেক্ষেত্রে তরুণরা নিশ্চিতভাবে সেই রূপান্তরের চালিকা শক্তি। সদ্য এই বাংলাদেশেও আমরা কিছুদিন আগেও সেটা দেখেছি যে তরুণেরা কিভাবে গর্জে উঠেছে। তো সেই দিক থেকে দেখতে পাওয়া যাবে যে আসলে তরুণেরা হচ্ছে যে ইয়থেস মেটাফর, তরুণেরা হচ্ছে যে একটা রূপক, এবং থিয়েটার সম্ভবত শিল্প মাধ্যমগুলোর মধ্যে সেই জীবন্ত রূপক যেটা সবচেয়ে মানে শক্তিশালীভাবে একটা মানব সমাজের মধ্যে যোগসূত্র স্থাপন করতে পারে। যেমন আমরা এখানে বসেছি, এটাও এক রকমের থিয়েট্রিক্যাল সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেখানে আমরা আমাদের রক্ত মাংসের জীবন্ত উপস্থিতি দিয়ে একে অপরের সাথে কথা বলছি, যেটা হয়তো বা স্ক্রিনে দেখে আমরা যখন চারজন আবার এই সময় পার হয়ে আবার স্ক্রিনে যখন আমরা এই পাঁচজন নিজেদেরকে ফিরে দেখবো এই মুহূর্তটা, ওই এইখানে যে বেঁচে থাকার যে জীবন্ত থাকার যে শক্তি, সেটা কিন্তু আমরা পাবো না। ফলে থিয়েটার খুবই শক্তিশালী মাধ্যম, গল্প বলার মাধ্যম, মানুষকে সম্পৃক্ত করার মাধ্যম, এবং বার্তা বলি আমরা, বোধ বলি, অভিজ্ঞতা সঞ্চারের ক্ষেত্রে থিয়েটার সেই ভূমিকাটা রাখে। এখন তরুণদের বিষয়ের ক্ষেত্রে যদি আমি বলি, ধরেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, অ্যাপ্লাইড ক্লাইমেট থিয়েটার, এই মুহূর্তে কিন্তু ধরেন সোশ্যাল জাস্টিসের ধারণা গুরুত্বপূর্ণ। সোশ্যাল জাস্টিস বা জাস্টিসের ধারণা, ইনসাফের ধারণা সারা দুনিয়াতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইনসাফের একটা প্রধান দিক হচ্ছে যে জলবায়ু কেন্দ্রিক ইনসাফ, ক্লাইমেট জাস্টিস যেটাকে আমরা বলি, বা এনভায়রনমেন্টাল জাস্টিস। এইটা ক্লাইমেট জাস্টিস এখন কেবলমাত্র হচ্ছে যে কোনো আর বিচ্ছিন্ন ধারণা না, এটাকে বলা যেতে পারে একটা অল এনকম্পাসিং আইডিয়া, নোশন। ক্লাইমেটের সঙ্গে মানে পরিবেশ, প্রাণ, প্রকৃতি, পরিবেশের সাথে হচ্ছে যে আমাদের জীবনের সমস্ত কিছুই জড়িত, আমাদের সুন্দরভাবে বেঁচে থাকা জড়িত, আমাদের হচ্ছে যে ভবিষ্যতের শিশুদের যারা আসবে পৃথিবীতে, মানে পৃথিবীর দীর্ঘস্থায়িত্বের প্রশ্ন জড়িত। ফলে এখন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে গুরুত্বপূর্ণভাবে যে আপনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবেন, নাকি আমরা আমাদের জীবনকে সুস্থ রেখে, সবল রেখে, দীর্ঘায়ু করে কিভাবে আমরা একটা টেকসই জীবন পেতে পারি, টেকসই পৃথিবী পেতে পারি, সেইখানে হচ্ছে যে এই প্রশ্নগুলো আসছে, ক্লাইমেট জাস্টিসের প্রশ্ন। এখন ক্লাইমেট জাস্টিস নিশ্চিত করতে হলে তাহলে বুঝতে হবে আমাদের ক্লাইমেট ক্রাইসিস কি, এবং ক্লাইমেট ক্রাইসিস আসলে ক্রাইসিস অফ ইমাজিনেশন, কল্পনার সংকট। ধরেন পৃথিবীর মানে ধনীদের মধ্যে 1% মাত্র যা কার্বন নিঃসরণ করে, গরিবদের 50 ভাগও সেটা করে না শতকরা সারা পৃথিবীতে। এটা যে স্ট্যাটিস্টিক্স। এখন ধরেন যে প্যারিসের সম্মেলন হয়েছে, আমাদের এখানকার পরিবেশ উপদেষ্টারা কিন্তু গিয়েছে, এটা কিন্তু একটা বড় দর কষাকষি চলছে। ফলে একটা বৈশ্বিক রাজনীতিতে এবং হচ্ছে বৈশ্বিক অর্থনীতির ক্ষেত্রে এই প্রশ্নগুলো বড় হয়ে দেখা দিয়েছে যে জলবায়ু পরিবর্তনের ফলে জলবায়ুর যে দুরবস্থার মধ্যে থাকা দেশগুলোর মধ্যে একটা বাংলাদেশ। ফলে তো এক সময়ের যারা অর্থনৈতিকভাবে প্রচুর মানে ধরেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, ফলে কনজাম্পশন বেড়েছে, আধুনিকায়ন হয়েছে, কনজাম্পশন বেড়েছে, আরবানাইজেশন হয়েছে, কনজাম্পশন বেড়েছে, কিন্তু সেই কনজাম্পশন বেড়ে যাবার ফলে
আমাদের যে হচ্ছে যে ধরেন পরিবেশের উপরে যে প্রভাব পড়েছে এবং সেইটা কনজাম্পশন কার্বন নিঃসরণ সবচেয়ে বেশি উন্নত দেশগুলোতে, এবং বাংলাদেশেও আপার ক্লাস মানে ধনিক শ্রেণী সেটা সবচেয়ে বেশি করেন। ফলে সেই দিক থেকে দেখা যাচ্ছে যে হচ্ছে যে এনভায়রনমেন্টাল জাস্টিস বা ক্লাইমেট ক্রাইসিসের সঙ্গে হচ্ছে যে দারিদ্র্যের সম্পর্ক জড়িত, দরিদ্র দেশগুলোর অবস্থা জড়িত, দরিদ্রদের অবস্থান এবং জীবনের মান উন্নয়নের প্রশ্ন জড়িত। সেই দিক থেকে হচ্ছে যে একটা সময় হয়তো বা বুঝতেও পারতেন না যে 100 বছর আগে এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কুফল কী মাত্রায় হবে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে। হ্যাঁ, তো তাহলে হচ্ছে যে নিচু ভূমি, যেসব দেশগুলো হচ্ছে সমুদ্রের কাছাকাছি নিচু ভূমি, ওগুলো ডুবে যেতে পারে এক সময়, পৃথিবী গরম হয়ে যাবে, নানান ধরনের ঝুঁকি তৈরি হবে। তো তার মানে এটা হচ্ছে কল্পনার সংকট ছিল। এখন কল্পনার এই সংকট সবচেয়ে ভালোভাবে মোকাবেলা করতে পারে কল্পনাধারী শিল্প মাধ্যমগুলোই, এবং থিয়েটার হচ্ছে যে একটা শক্তিশালী শিল্প মাধ্যম যেটা কল্পনার ভিত্তিতে হয়, ইমাজিনেশনের ভিত্তিতে। ফলে আজকে যদি ভালো শক্তিশালী থিয়েটার হয় এবং সেই থিয়েটার যদি হচ্ছে মানুষের কল্পনা শক্তির মধ্য দিয়ে আগামী দিনকে পূর্বাভাস করতে পারে এবং বর্তমানকে চিহ্নিত করতে পারে, তাহলে হয়তো খুব ভালোভাবে এই ক্রাইসিস মোকাবেলা করা যাবে। এই জন্যই ক্লাইমেট ক্রাইসিসের সূত্রে সারা দুনিয়াতে গড়ে উঠেছে ইকো থিয়েটার। স্যার, এই ইকো থিয়েটার নিয়ে কথা বলবো, তরুণদের এটার সাথে সংযোজন নিয়ে কথা বলবো। কথা হচ্ছিল খুব ইন্টারেস্টিং একটা এবং খুবই মানে টাইমলি রেলেভেন্ট একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে আমাদের ক্লাইমেটের ক্রাইসিস। এবং এইটার আসলে আপনি যেটা মানে ডক্টর শাহমান আপনি খুব সুন্দর করে বললেন যে আসলে আমাদের এটা কল্পনার অভাবের কারণেই আসলে আমরা এখন আমাদের নিজেদের যে কালচারাল প্র্যাকটিসগুলো ছিল সেগুলো থেকে বের হয়ে এসে আমরা সব কিছু প্লাস্টিক কনজাম্পশন বাড়াচ্ছি। এবং আমরা ইউরোপে কিন্তু দেখছি যে তারা এখন পেপার দিয়ে কাপ বানাচ্ছে, প্লেটস বানাচ্ছে এবং সেটাকে তারা হাইলাইট করছে। ওয়ারেজ আমরা আমাদের সাস্টেনেবল লিভিং থেকে সরে গিয়ে আসলে পেছনে চলে গেছে। আমরা কলা পাতা আমাদের এখন আমরা জানি যে হাজির বিরিয়ানিতে সেই পাতা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়, মাটির পাত্র, তারপর হচ্ছে আমাদের হয় না যে গ্রেইনস যেটাই বলি আমাদের আটা ভাঙা হতো, এখন সব কিছু আমরা কনজিউম করি। তো থিয়েট্রিক্যাল পারফরমেন্সের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করে দেখি যে স্টুডেন্টদেরকে কিভাবে এই বিষয়টাতে আরও বেশি অ্যাওয়্যার করা যায়, শুধু ইউনিভার্সিটি লেভেলে না স্কুল লেভেল থেকে। ডক্টর সাইদ, আপনি যদি একটু আমাদেরকে বলেন যে স্কুল থেকেই কিভাবে নাটকের প্রতি, থিয়েটারের প্রতি, পারফরমেন্স এবং কালচার ক্রিয়েটিভিটির প্রতি স্টুডেন্টদেরকে আকৃষ্ট করা যায়। আচ্ছা, দেখেন দুটোভাবে এটা করা যায়। একটা হচ্ছে যেটা প্রচলিত আছে আমাদের দেশে, যেটা হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, যেটা এখন অনেকটাই খুব স্তিমিত বলা যায় যে অনেক খুবই কমে গেছে একটা। আর একটা আছে খুব প্রচলিত, বাংলাদেশে নেই কিন্তু ছিটে ফোটা হলেও কিছু কাজ হয়েছে, তবে বাইরের দেশগুলোতে এটা আছে। এটাকে থিয়েটার ইন এডুকেশন টাই বলে এটাকে। এবং এইটা এবং আরেকটা হচ্ছে ড্রামা ইন এডুকেশন ডাই। এই দুটো ব্যাপারটা হচ্ছে এরকম যে থিয়েটার ইন এডুকেশন বা ড্রামা ইন এডুকেশন, এই দুটো ব্যাপারটা হচ্ছে এই যেখানে শিক্ষক অথবা আউটসাইডার শিক্ষকের মানে ওই নলেজটা আছে পারফরমেন্স সম্পর্কে, এরা যেটা করে কারিকুলামের কোনো বইয়ের কোনো যে সাবজেক্টস আছে ওগুলোকে নিয়েই ছাত্রদেরকে নিয়েই একটা নাটক বা একটা পারফরমেন্স তৈরি করে, এমনভাবে যে পারফরমেন্সটার মধ্য দিয়ে ওর পড়াটা হয়ে যায়। আচ্ছা। এবং যেটা আমার ব্যক্তিগত একটা এক্সপেরিয়েন্স আছে, আমি একবার ট্রাই করেছিলাম, যেখানে যেই ক্লাসের 5, 6, 7 এরকম 3টা ক্লাস শ্রেণী নিয়ে এবং 3টা শ্রেণীর 2টো করে সাবজেক্ট নিয়ে আমরা ওইখানেই করেছিলাম। ওই শ্রেণীর স্টুডেন্টরাই ওখানে বসা ছিল। ওদেরকে যে সাবজেক্টগুলো নিয়েছিলাম, যেগুলো পড়ানো হয়নি ততক্ষণ পর্যন্ত ক্লাসে পড়ানো হয়নি, সেই সাবজেক্টগুলোই নিয়েছিলাম আমরা ওখানে। এরপরে প্রথমে ওদেরকে প্রশ্ন আনসার ওইটা দিয়েছিলাম যে তোমরা এবার এইটার উত্তর কী, এইটার উত্তর কী, তোমরা টিক চিহ্ন দাও। স্বাভাবিকভাবে এটা পড়ানো হয়নি, আনসারটাও ওইভাবে করতে পারিনি। কিন্তু যেটা হয় পারফরমেন্সটাই যখন ওরা করলো এবং এরপরে যখন ওদেরকে বলা হলো এটার আনসার কি, ওটার আনসার কি, এবং 85% আনসার। সো এখন ব্যাপারটা হচ্ছে যে থিয়েটারটাকে আপনি যদি এন্টারটেইন হিসাবে দেখেন, এটাকে যদি একটা বোঝা হিসাবে না দেখেন, এটা যদি একটু চাপ হিসাবে না দেখে একটা একটু এন্টারটেইনিং একটা জায়গা হিসাবে দেখেন, তাহলে এর থেকে আনন্দের মধ্য দিয়ে শিক্ষা, এর থেকে বড় শিক্ষা আর কি হতে পারে। সুতরাং ছাত্রদেরকে আপনি যত বিনোদনের ওই জায়গাটার মধ্য দিয়ে আপনি শেখাবেন, মুখস্থ বিদ্যাটাকে বাদ দিয়ে, ততই কিন্তু আমার মনে হয় মেধার বিকাশটা, সৃজনশীলতার বিকাশটা ততই বেশি ভালো হয়।
এবং সেটাই থিয়েটার করতে পারে। এটাই থিয়েটারের আসলে মূল শক্তি। আব্দুর রাজ্জাক, আপনার কাছে আসতে চাই, যেটা ডক্টর মৈশান বললেন যে আসলে 1% মানুষের পপুলেশনের জন্য এই পুরো মানে ক্রাইসিসের একটা বড় রোল ওই জায়গাতে করছে, মানে ভিকটিম হচ্ছে আসলে আমরা, কিন্তু যারা ধনিক শ্রেণী তাদের জন্য এটা হচ্ছে। এই থিয়েটারটা তো আপনাকে খুবই সাধুবাদ জানাই, বাংলাদেশে প্রথমবারের মতো এটা করলেন। এটা আমাদের জন্য বেশি জরুরি না যারা এটা করছে তাদের জন্য জরুরি? এবং তারা ওইখানকার থিয়েটার মাধ্যমগুলো কি এই কাজগুলো করছে তাদের সচেতন করা নিয়ে? আচ্ছা, আমি এইটা বলার আগে একটু পেছন থেকে বলতে চাই, আপনি প্রথম যে বললেন যে ধনিক শ্রেণী করছে, একটু বাংলাদেশের অবস্থানটা দেখেন। আমি বলি বাংলাদেশ হচ্ছে ইনোসেন্ট ক্লাইমেট ভিকটিম, অর্থাৎ আমি দোষ না করেও আমি শাস্তি ভোগ করছি, যে পাপ আমি করিনি কার্যত। উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশের মাত্র 0.47% আমরা কার্বন ইমিশন করি টোটাল গ্লোবাল ওয়ার্মিং, যেখানে কন্ট্রিবিউশন একজন গ্লোবাল জায়গা থেকে। কিন্তু আমাদের মানে একটু যদি আমাদের কিভাবে ভিকটিম হয়ে দেখেন, আমাদের সমুদ্র উচ্চতা আমাদের বে অফ বেঙ্গলে এইটা কিন্তু 3.8 থেকে 5.8 মিলিমিটার পার ইয়ার বাড়ছে, যেটা গ্লোবাল অ্যাভারেজ কিন্তু অনলি 2.1। এবং গ্লোবাল ক্লাইমেট যে ইন্ডেক্স, সেখানে আমাদেরকে রিস্ক আছে 7 নম্বরে। এবং আপনি দেখেন যে আমাদের এটি স্পষ্টতই বলা চলে যে আমরা যে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বন্যা কবলিত পৃথিবীর যত দেশ, তার মধ্যে বাংলাদেশ সবচেয়ে 1 নম্বরে। এবং আমাদের জিডিপির 1% মানে শুধুমাত্র এই উপকূলবর্তী এলাকায় ক্ষয় করতে হয়। এই যে সর্বশেষ যে আমাদের আজারবাইজান বাকুতে COP29 সম্মেলন হলো, তখন আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রেস সচিব আছেন শফিকুল আলম, উনি এটা উল্লেখ করেছেন যে আমাদের প্রতি বছর শুধুমাত্র জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতি হয় এটা হচ্ছে $12 বিলিয়ন। এর বিনিময়ে আমরা কি পাই? এই যে $12 বিলিয়ন একটা বিগ অ্যামাউন্ট, সেই জায়গা থেকে শুধুমাত্র হচ্ছে প্রায় 350 মিলিয়নের মতো আমরা অনুদান পাই এবং 250 মিলিয়ন পাই লোন হিসাবে। তার মানে কার্যত অর্ধেক বিলিয়নও পাচ্ছি না, কিন্তু প্রতি বছর তার মানে 12 বিলিয়ন আমার ক্ষয়ক্ষতি হচ্ছে। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা। এখন এই যে বলছি অন্যের পাপ আমি করছি, মানে আমাকে ভোগ করতে হচ্ছে, সেখান থেকে আসলে দেখেন থিয়েটার করাটা জরুরি। আমাকে একটু বলতে চাই কাদের জন্য করা, আপনি যে প্রশ্ন করলেন আমি এখানে বলতে চাই। আমি মূলত সৈয়দ জামিল আহমেদ স্যার, যিনি বর্তমান বাংলাদেশ শিল্পকলা বিভাগের মহাপরিচালক, ওনার একটা লেখা থেকে আমি সবচেয়ে বেশি আলোকিত হয়েছিলাম, একটা রিসার্চ যে অ্যাপ্লাইড থিয়েটার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ। উনি আসলে দেখিয়েছিলেন অন্য একটা প্রতিষ্ঠানে যারা মানে কখনো প্রজেক্ট বেস থিয়েটার করেন, সেখান থেকে উনি বলছেন যে এর যে মাত্রা, মানুষ যখন কাজ করে শুধু অ্যাওয়ারনেস করে, থিয়েটার মাধ্যমে দেখা যাচ্ছে শুধু এন্টারটেনমেন্ট হয় বা শুধু অ্যাওয়ারনেস করছে। এখন শুধু অ্যাওয়ারনেস বিল্ডিং করলেই থিয়েটার মাধ্যমে হবে না, কাজটা তাহলে কীভাবে হবে? এইখানে দেখেন আমরা একাডেমিকভাবে প্রত্যেকে থিয়েটার পড়াই এবং আমাদের রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে অ্যাপ্লাইড থিয়েটার আন্ডারে এবং হচ্ছে এই ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট বিষয়টা পড়ানো হয়। তার মানে এই থিয়েটারের মধ্য দিয়ে আপনি যে বললেন কাদের জন্য, আমরা কিন্তু করছি দুটো জায়গা, এক মিটিগেশন, অ্যাডাপ্টেশন। মিটিগেশন কমার জন্য আমি সবাইকে বললেই তো আর কেউ করছে না কাজটা, এখন বাধ্য হয়ে আমাকে অ্যাডাপ্টেশন করতে হচ্ছে। এখন মুশকিল হচ্ছে আমি অ্যাওয়ারনেসটা করব, সচেতন কাকে করব? এই ফ্রেইরিয়ান যে ডায়লগ, সেইখানে যে উনি ব্রাজিলিয়ান একজন শিক্ষাবিদ, উনি সবসময় বলেন যে সচেতনতা বাইরে থেকে চাপিয়ে দিলে হয় না, যে কমিটির জন্য করছি, যাদের জন্য করছি তাদের থেকে হয়ে আসতে হবে। তার মানে আমি শুধু যদি মুখে বলি এটা করেন এটা করেন, এটা হয় না, কারণ ওর বাস্তবতায় সেটা কী করবে দেখতে হবে। আমি খুব সহজভাবে এটা বলি, ধরুন আমরা বলছি যে হাত পরিষ্কার করতে হবে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে, সব দিয়ে, আপনারা বলছেন খুবই ভালো, এবং আপনি হয়তো এমন জনগোষ্ঠীকে বলছেন যে হ্যান্ড স্যানিটাইজার কিন্তু সব কেনার টাকাই নাই, তো আপনি কথাটা বললেই তো তার জন্য ফ্রুটফুল হচ্ছে না। বরং আমরা এই থিয়েটারের মধ্য দিয়ে, এই মানে অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা ওই কমিটির অল্টারনেটিভ কী, তার কি বিকল্প আছে, যে সব নিতে পারছে না, হ্যান্ড স্যানিটাইজার নিতে পারছে না, সেখানে কি করবে? এটাই বললাম, এখন আমরা অ্যাডাপ্টেশন করছি। আমাদের কার্যত অ্যাডাপ্টেশন করার জন্য যে সক্ষমতা বাংলাদেশের নাই, কিন্তু আমরা কি করব তাহলে? এখন ওই পথটাই আমরা খুঁজছি। আমরা একই সাথে মিটিগেশনের জন্য সচেতনাও করছি, যাতে পলিসি মেকিংয়ে হয় এবং বিশ্ব গ্লোবালভাবে আমরা বলতে পারি, এবং আমরা বাংলাদেশে বিশেষ করে সারা বাংলাদেশে আমাদের জায়গা থেকে আমরা অ্যাডাপ্টেশন করা এবং মিটিগেশন করা দুটো নিয়েই কাজ করতে চাই। না, অনেক ধন্যবাদ, আপনি খুব ভালোভাবে এক্সপ্লেইন করেছেন কোন অংশটাকে নিয়ে কাজ করছি। আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলছিলাম। আমি যদি আবার আসি ডক্টর মৈশান আপনার কাছে, আমরা তরুণদের কিন্তু যদি বলি যে তরুণদের এখন একটা সারা দেশে গত রাতেও দেখেছেন যে অনেক পরিবর্তনের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, অনেক কিছুর ভেতর দিয়ে যাচ্ছি।
এই জায়গাটাতে থিয়েটারকে আপনি ফিলোসফিক্যাল জায়গা থেকে, দার্শনিক জায়গা থেকে কিভাবে দেখেন যে আরো বেশি কানেক্ট করা যায়, কিংবা কোন জায়গাতে আছে? থিয়েটার আসলে একটা ট্রান্সফরমেটিভ এস্থেটিক্সের কথা বলে, রূপান্তরকামী নন্দন তত্ত্ব সৃষ্টি করে। হ্যাঁ, থিয়েটার কেন এটা ট্রান্সফরমেটিভ এস্থেটিক্স? থিয়েটার প্রথমত হচ্ছে যে দার্শনিকভাবে দেখলেই হচ্ছে যে থিয়েটার কি করে, একটা ধরেন কল্পভুবন সৃষ্টি হয়। অর্থাৎ এটা যখন থিয়েটার মানে কি, থিয়েটার হচ্ছে যে সেটাই মানে হোয়েন এ impersonates B while C looks on, then theater happens. অর্থাৎ আপনি যখন ওই আপাকে চরিত্রায়িত করছেন আর আমি যখন দেখছি তখন এটা থিয়েটার হয়। তার মানে থিয়েটার ফান্ডামেন্টালি নাট্য কলা শিল্প মাধ্যম হিসেবে এটা প্রথমেই হচ্ছে যে নিজেকে একটা আমি যা নই তা রূপান্তর করার ভেতর দিয়ে, তা অর্জন করার ভেতর দিয়ে এই শিল্প মাধ্যমের সূচনা, তার মানে চরিত্র নির্মাণ, সৃজন। তাহলে এইটা ফিলোসফিক্যালি দর্শক কিন্তু আন্ডারস্ট্যান্ড করে যে আমি যা না তা হতে পারি, আমি আজকে দুর্বল কিন্তু মজলুম আমি হতে পারি, আমার মজলুম হওয়ার কারণ শর্তগুলোকে নস্যাৎ করে গুড়িয়ে দিয়ে অন্য মানুষ হতে পারি। এই জন্য কিন্তু আমরা যে আলাপগুলো করছি এটা এক ধরনের অ্যাপ্লাইড পারফরমেন্স, অ্যাপ্লাইড থিয়েটার। অর্থাৎ থিয়েটার জনজীবনে কেবল সৌন্দর্য উৎপাদন করতে পারে না, জনজীবনের ম্যাটেরিয়াল কন্ডিশন অফ লাইফ যেটাকে বলা হয়, অর্থাৎ আমাদের সামষ্টিক জীবনের যে বস্তুগত শর্তগুলো আছে সেগুলোকে আমরা বদলে ফেলতে পারি। সে বদলে ফেলার জন্য থিয়েটার তার ট্রান্সফরমেটিভ রোল পালন করতে পারে। এই সিদ্ধান্ত থেকে, এই দার্শনিক জিজ্ঞাসা থেকে কিন্তু থিয়েটারটা করে। আর থিয়েটার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি যে তরুণদেরকে কীভাবে এনগেজ করে। আমার মনে হয় যে থিয়েটার মানুষের যে হিউম্যান ফ্যাকাল্টির যে কৌতূহলী অংশ আছে সেটাকে নাড়া দেয়, অর্থাৎ জিজ্ঞাসা করে তোলে। সব বড় থিয়েটার, আপনি শুধু থিয়েটার কেন, সব বড় আর্ট, বড় লিটারেচার, বড় সাহিত্য, বড় কবিতা, বড় উপন্যাস সবসময় কিন্তু প্রশ্ন উত্থাপন করতে পেরেছে এবং সেটা মানুষকে কৌতূহলী করে তুলেছে। এবং প্রশ্ন এবং কৌতূহলের যোগ সাজসে এমন এক মানব সম্ভাবনা তৈরি হয় যেটা আগামী দিনের বদলকে অনিবার্য করে তোলে। আমি যেমন বললি যে কোনো ধরনের অভ্যুত্থান, যে কোনো পরিবর্তন, আজকে দেখেন যখন মিছিল করে তখন তার যে শরীরের যে ভাষা সেটা বদলে যায়। তার মানে সে তার এটার মধ্যে নৃত্য অঙ্গীভূত হয়। সে যখন গ্রাফিতি লিখে তখন এর মধ্যে তার যে নতুন সাহিত্য সৃষ্টি করার কিন্তু সে কাজটা করে। আবার সে যখন পায়ে পায়ে হেঁটে চললো তখন তার মুভমেন্ট। এইভাবে কিন্তু আসলে পুরো যে কোনো ধরনের রাজনৈতিক বিক্ষোভ বলেন, ইতিবাচক, এগুলো এক ধরনের সাংস্কৃতিক অভিব্যক্তি, নাট্যিক অভিব্যক্তি। ফলে আমার মনে হয় যে তরুণদের যে প্রাণশক্তি আছে আর শিল্পের যে জীবন শক্তি সৃষ্টি করতে চায়, এই দুইটা এক। ফলে আর্ট অর থিয়েটার অলওয়েজ তরুণ। আর তরুণরা, তাহলে তরুণের মধ্যে ওই সম্ভাবনাটাকে যদি তাকে কানেক্ট করিয়ে দেওয়া যায় তাহলে সেটা যুক্ত হবে। ফলে তরুণরাই হবে আগামী দিনে প্রশ্ন এবং কৌতূহলের মধ্য দিয়ে পলিটিক্যাল ইকোলজি নির্মাণ করতে হবে এখন। এবং আমাদের উন্নয়নের কেন্দ্রে রাখতে হবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না, হিউম্যান ডেভেলপমেন্ট, মানুষের সাংস্কৃতিক মানবিক বিকাশ, যেটা বহু বছর ধরে উপেক্ষিত। ফলে আমার মনে হয় যে অ্যাপ্লাইড থিয়েটারের ধারণা, ক্লাইমেট থিয়েটারের ধারণা বলি, এমনকি স্বয়ং নাট্যচর্চা, শিল্পচর্চার ধারণাগুলো শক্তিশালী হবে তখনই যদি আমরা আমাদের নীতি পলিসি মেকিংয়ের কেন্দ্রে বুঝতে পারি যে আমাদের হিউম্যান ডেভেলপমেন্টের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। মানুষ না থাকলে কোনো কিছু বাঁচবে না। আর মানুষের বিকাশ, ইউরোপের পুরো উন্নতির কারণ হচ্ছে রেনেসাঁস থেকে শুরু করে আজকের যে ইউরোপ, সেখানে আধুনিক মানুষ নির্মিত হয়েছে, প্রোগ্রেসিভ সেলফ ক্রিয়েশন অফ হিউম্যান বিইং। আমাদের প্রোগ্রেসিভ সেলফ ক্রিয়েশন অফ হিউম্যান বিইং এইটা যদি তৈরি করতে চাই তাহলে নিশ্চিতভাবেই নাট্যের মতন, সঙ্গীতের মতন, চারুকলার মতন, কাব্যের মতন, সাহিত্য, ভাষা, এইসবের সংযোগে নতুনভাবে শিক্ষা ব্যবস্থা এবং কার্যক্রম করতে হবে। এবং আমি এটা আহ্বান জানাবো সরকারকে, পলিসি মেকারদেরকে এবং যারা সমাজে প্রভাব বিস্তার করতে পারেন চিন্তার, তরুণদের সমাজে, তারা এই জিনিসটা বুঝুক যে আমাদের উন্নয়নের সকল কেন্দ্রে থাকবে মানব। আর মানব হচ্ছে লালন ফকিরের সেই মানুষ রতন যে হচ্ছে যে সে নদী দূষণ করবে না, পানি দূষণ করবে না, সে হচ্ছে বায়ু দূষণ করবে না, শব্দ দূষণ করবে না, অর্থাৎ প্রাণ, প্রকৃতি, মানুষ সহ সমস্ত কিছু মিলিয়ে যে মানুষ কেবলমাত্র একটা হায়ারার্কিক্যাল বিইং না, মানুষ হচ্ছে যে প্রকৃতি, পরিবেশের একটা অংশ মাত্র,
একটা তুচ্ছ পোকা যেভাবে বেঁচে থাকবে, মানুষ যদি তার বেঁচে থাকার ওই সহাবস্থানের নৈতিকতা পুনরুদ্ধার করতে পারে, তাহলে একটা অসাধারণ স্যার, এই যে বিষয় হতে পারে। মানুষের যে সহাবস্থানের যে বিষয়টা আছে, সেটা তো আরেকটা মানুষের সাথেও আছে। সাইদ স্যারকে যদি আমি জিজ্ঞেস করি, খুবই ছোট করে যদি আপনি বলেন, এই যে থিয়েট্রিক্যাল যে নলেজটা আমাদের আছে, সেটা আমাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপে কতটা ইম্পর্টেন্ট এবং এফেক্টিভ? খুবই এফেক্টিভ, কারণ এই যে আপনার সাথে আমি কথা বলছি, জি। এই কথা বলার জায়গা থেকে আপনার সাইকোলজিটা আমার বুঝতে হচ্ছে, আপনার এক্সপ্রেশনটা আমার বুঝতে হচ্ছে, যে আপনার থট প্রসেসটা আমাকে বুঝতে হচ্ছে। আমি কিন্তু আগে থেকে প্রি ডিসাইডেড হয়ে আপনাকে আমি রিড করতে পারি না। সো এই যে আমরা লিভিং অবস্থায় আছি, হিয়ার অ্যান্ড নাও, এই মুহূর্তে আপনি কি বলছেন, আমি কি বলছি, এইটাই কিন্তু থিয়েটার। অর্থাৎ আপনাকে আন্ডারস্ট্যান্ড করার মধ্য দিয়েই কিন্তু আমাকে রিপ্লাইটা করতে হয়। তো ওই জায়গাটাই যখন অ্যালাইভ থাকে এবং লিভিং থাকে, তখনই কিন্তু একটা পারফরমেন্স হয়ে ওঠে। অসাধারণ। আব্দুর রাজ্জাক, আপনার কাছে আবারও আসতে চাই। এক বাংলাদেশ নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন আগামী 5-10 বছরে? খুব অল্প করে যদি আপনি বলেন। একদমই তাই। এক বাংলাদেশ একটু জাস্ট প্রথমে বলে নিতে চাই, দেখেন আমাদের শুধুমাত্র যে নাট্যকর্মীর সাথে যুক্ত তা না, আমরা কীভাবে সাইন্টিফিক ডাটা, পারফর্মিং ডাটা হয়ে উঠতে পারে, যার কারণে আমাদের সাথে যুক্ত আছে ধরেন ক্লাইমেট রিসার্চে যারা নাটক কাজ করে না, আবার যার সাথে ধরেন সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট আছে, যাতে অ্যাডভাইজার কাজ করে, লিগাল অ্যাডভাইজার, পলিসি মেকিং এর আমাদের হেল্প করবে, কিন্তু তারা কোনো থিয়েটার করেনি। তার মানে আমাদের একই সাথে আমরা দেখছি যারা থিয়েটার করে না তারাও কীভাবে যুক্ত অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে, এবং আমাদের গ্লোবাল পার্টনারশিপ আছে। আমাদের ল্যাঙ্কাশায়ার আর্টস নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট সাস্টেনেবল ইউকে বেসড একটা প্রতিষ্ঠান, যাদের সাথে আমরা ওনাদের গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন পার্টনার। এবং আরও একটা আছে রেগন থিয়েটার নামে, আমাদের বাইট কুইল নামে একটা প্রতিষ্ঠান আছে যারা আমাদের ক্লাইমেট ক্যাম্পেইন করে অনলাইনে। সেক্ষেত্রে আপনি দেখেন আমরা আসলে ইতোমধ্যে শুরুতেই আমরা আমাদের বাংলাদেশের মোটামুটি সায়েন্টিফিক ডাটাকে পারফর্মিং ডাটা হয়ে ওঠার জন্য এই দুই পরিবেশের মানে আমাদের টিম মেম্বার আমাদের সাথে আছেন, এবং আমরা গ্লোবাল টিম অলরেডি আমাদের তৈরি হয়েছেন। আমরা 5-10 মধ্যে আপনি যেটা বলছেন, আসলে আমরা নিশ্চিতভাবেই নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে এই জায়গাতে আপনাকে আমরা শুভকামনা জানাতে চাই। আপনাদের জন্য অনেক সুন্দর ভবিষ্যৎ আমরা প্রত্যাশা করছি। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ, সকাল সকাল স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আমরা চাই আপনাদের আজকের পুরো দিনটা অনেক সুন্দর হোক। ভালো থাকবেন, শুভ সকাল।